আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনামগুলো। হাসিনা মোদি বৈঠকে বাণিজ্য, প্রযুক্তি, দুর্যোগ বিষয়ে 5টি সমঝোতা স্মারক সই, মিতালি এক্সপ্রেস ট্রেন ও স্বাধীনতা সড়ক উদ্বোধন। বাংলাদেশ সরকার ভারত সম্পর্ককে মন ও মানুষের সম্পর্ক বললেন নরেন্দ্র মোদি। প্রথম বিদেশি সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা। এবং করোনা ভাইরাসে দেশে প্রায় 3.5 মাস পর একদিনে সর্বোচ্চ 39 জনের মৃত্যু, রোগী শনাক্তের উচ্চহার অব্যাহত। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে কানাডায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইন লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা, প্রতিকারমূলক বাণিজ্য সহযোগিতা ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ সহযোগিতা সহ 5টি খাতে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। সেই সাথে সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে দুই দেশই অবমুক্ত করেছে বিশেষ স্ট্যাম্প। উদ্বোধন করা হয়েছে ঢাকা নিউ শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেন এবং মুজিবনগর নদিয়া সড়ক পথ। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উৎসবে যোগ দিতে ঢাকা এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুদিনের ব্যস্ত সফরের ইতি টানার আগে আসেন প্রধানমন্ত্রী কার্যালয়ে। এ সময় তাকে স্বাগত জানান শেখ হাসিনা। এরপর দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠকের পর শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির নেতৃত্বে শুরু হয় দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা, প্রতিকারমূলক বাণিজ্য সহযোগিতা, তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ, বিএনসিসি ও ভারতের আইএনসিসির মধ্যে সহযোগিতা এবং রাজশাহী কলেজ মাঠ ও পার্শ্ববর্তী এলাকার ক্রীড়া সুবিধা নিশ্চিত করতে 5টি সমঝোতা সই হয় দুদেশের মধ্যে। এ সময় সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে ভারত রৌপ্য মুদ্রা অবমুক্ত করে, আর দুদেশই অবমুক্ত করে স্মারক স্ট্যাম্প। বাংলাদেশের জন্য 109টি অ্যাম্বুলেন্স এবং আরও 12 লাখ কোভিশিল্ড ভ্যাকসিন উপহার দেয় ভারত। অনুষ্ঠানে ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সদস্যদের স্মরণে অনলাইনে আশুগঞ্জে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুই প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন কুষ্টিয়ার কুঠিবাড়ির বর্ধিত উন্নয়ন কাজ। এ সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে ঢাকা নিউ শিলিগুড়ির মধ্যে মিতালি এক্সপ্রেস নামের নতুন যাত্রীবাহী ট্রেন উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন মুজিবনগর থেকে নদিয়া হয়ে কলকাতা পর্যন্ত নতুন স্বাধীনতা সড়ক এবং সুনামগঞ্জ, সিলেট ও মেঘালয় সীমান্তে আরও 3টি নতুন সীমান্ত বাজার। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশ ও ভারত শুধু নিজেদের নয়, সারা বিশ্বের উন্নয়ন ও শান্তি চায়। গোপালগঞ্জের ওডাকান্দিতে মাতুয়া সম্প্রদায়ের অনুষ্ঠানে তিনি বলেন, দুদেশের সম্পর্ক মানুষের সাথে মানুষের, মনের সাথে মনের। এর আগে বিদেশের প্রথম কোনো সরকার প্রধান হিসেবে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান তিনি। হাবিবুর রহমানের তোলা ছবিতে গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুলকে সাথে নিয়ে ওবায়দুল রশিদের রিপোর্ট। প্রথম বিদেশি সরকার প্রধান হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদি। সে সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও ছিলেন। বঙ্গবন্ধুর সমাধিসৌধ ঘুরে দেখেন ও স্মারক বইতে সই করেন। পরে ভারতের প্রধানমন্ত্রী একটি গাছের চারা রোপণ করেন। টুঙ্গিপাড়া থেকে ভারতের প্রধানমন্ত্রী যান ওরাকান্দি ঠাকুরবাড়িতে। সারা বিশ্বের মতুয়া সম্প্রদায়ের কাছে এটি পবিত্র স্থান। ঐতিহাসিক মন্দির পরিদর্শন করে ঠাকুরবাড়ির সদস্য এবং এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদি। মতুয়া সম্প্রদায়ের অনুষ্ঠানে বক্তৃতার শুরুতে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু शेख मुजीबुर रहमान की समाधि सौदों पर गया।
वहां श्रद्धा सुमन अर्पित किए। शेख मुजीबुर रहमान जी का नेतृत्व, उनका विजन और बांग्लादेश के लोगों पर उनका विश्वास एक मिसाल है। নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশ সারা বিশ্বের কাছে পরিবর্তনের একটি শক্তিশালী উদাহরণ। করোনা মোকাবেলায় বাংলাদেশ ভারত তাদের সাধ্যমতো লড়াই চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, করোনা ভ্যাকসিন বাংলাদেশে পৌঁছে দেওয়াকে নিজেদের দায়িত্ব মনে করে ভারত। भारत बांग्लादेश की सरकारें दोनों देशों के स्वाभाविक संबंधों को मजबूत कर रही है। ये स्थान भारत और बांग्लादेश के आत्मिक रिश्तों की तीर्थस्थली है। हमारा रिश्ता जन से जन का रिश्ता है, मन से मन का रिश्ता है। ভারত সরকারের পক্ষ থেকে ওরাকান্দিতে প্রাইমারি স্কুল প্রতিষ্ঠার ঘোষণা দেন নরেন্দ্র মোদী। 210 বছর আগে গোপালগঞ্জের ওরাকান্দিতে জন্মগ্রহণ করা হরিচাঁদ ঠাকুর সূচনা করেছিলেন মতুয়া সম্প্রদায়ের। সেই স্থান পরিদর্শন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছড়িয়ে দিলেন বন্ধুত্বের বার্তা, বললেন বঙ্গবন্ধুর আদর্শ অবদানের কথা। মহান মুক্তিযুদ্ধ থেকে ভারতের সাথে বাংলাদেশের যে বন্ধুত্বের সূচনা হয়েছিল ভারতের প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে তা আরও দৃঢ় হলো বলে মনে করছেন সবাই। গোপালগঞ্জের ওরাকান্দি থেকে ওবায়দুল রশিদ, চ্যানেল আই। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন সকালে সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঐতিহ্যবাহী মন্দিরে তার সফর ঘিরে শ্যামনগরে নেওয়া হয় কড়া নিরাপত্তা। সাতক্ষীরা থেকে সোমা ইসলামের রিপোর্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর গ্রামে 4 স্তরের নিরাপত্তা বলয়। 450 বছরের পুরনো যশোরেশ্বরী মন্দির ও এর আশেপাশের 5 কিলোমিটার এলাকা আনা হয় সিসিটিভির আওতায়। সকাল 10:09 ভারতের বিশেষ হেলিকপ্টারে করে শ্যামনগর পৌঁছান নরেন্দ্র মোদী। ধর্মীয় ঐতিহ্যবাহী রীতিতে ভারতের প্রধানমন্ত্রীকে বরণ করে নেয় মন্দির কর্তৃপক্ষ। মন্দিরে প্রধান পুরোহিত তাকে পূজার মন্ত্র পাঠ করান। সেখানে ধর্মীয় বিভিন্ন আনুষ্ঠানিকতা সারেন নরেন্দ্র মোদী। মায়ের লাল শাড়ি দিয়েছেন, মায়ের ওড়না দিয়েছেন, মায়ের মালা পরিয়েছেন, মায়ের মাথার মুকুট দিয়েছেন এবং ওনার গলায় যে উত্তীর্ণটা আছে ওটা উনি দিয়েছেন। তবে এটা আমরা প্রসাদী হিসেবে, মায়ের প্রসাদী বস্ত্র হিসেবে ওনাকে আমি আবার সেটা গিফট করলাম। মনে হয় আমার পূর্ব জন্ম ধরে আমি সাধনা করেছিলাম যে ওই রকম একটা ব্যক্তিত্ব, এরকম একটা মহান পুরুষকে আমি সামনে নিয়ে মাকে পূজা দেবো, এটা আমি কল্পনা করতে পারছি না। ভারতের প্রধানমন্ত্রী নিরাপত্তার কারণে আশেপাশের এলাকার মানুষ শুক্রবার রাত থেকে শনিবার বেলা 11টা পর্যন্ত ঘরবন্দি থাকলেও বিদেশি অতিথির মন্দির পরিদর্শনে খুশি তারা। খুবই ভালো লাগছে, কারণ আমাদের গর্ব যে আমাদের এলাকায় এসেছে। যশোরেশ্বরী মায়ের বাড়ি আসায় আমরা যে কত খুশি হয়েছি, তাকে অশেষ ধন্যবাদ দিচ্ছি আমরা তাকে। প্রধানমন্ত্রী আইসে খুব ভালো লেগেছে। পৃথিবীর এখন সে 2-3 নম্বর ব্যক্তি, এই ধরনের মানুষ আমাদের এখানে আইসে, আমরা এটা অনেক গর্ববোধ করতেছি। এটাই ইতিহাস হয়ে থাকবে আমাদের কাছে। যশোরেশ্বরী মন্দিরে আধা ঘন্টা অবস্থান করার পর সেখান থেকে গোপালগঞ্জ যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা এবং রাজনীতির এই কঠিন সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার 50 বছরে স্বাধীনতার মহান বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর দুদেশের বন্ধুত্বকে আরো বহুগুণ বাড়িয়ে দিবে, এটি আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে এটাও কিন্তু ঠিক যে নরেন্দ্র মোদীর এই সফরে মন্দির পরিদর্শন তার রাজনীতিকেও কিন্তু বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের যে হিন্দু ভোটারদের সমর্থন, সেটাও কিন্তু তিনি আদায় করতে ব্যর্থ হচ্ছেন না বলে মনে করছেন অনেকে। এবং সে কারণেই অনেকে মনে করছেন নরেন্দ্র মোদীর এই সফর এক নিশানায় 3টা উদ্দেশ্য হাসিল করা। সাতক্ষীরা শ্যামনগর থেকে সোমা ইসলাম, চ্যানেল আই। উপহার হিসেবে বাংলাদেশকে করোনা ভাইরাসের টিকা দেয় ভারতকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আশা প্রকাশ করেছেন, বাণিজ্যিক ভিত্তিতে ভারত থেকে যে টিকা আসার কথা তা যথাসময়ে আসবে। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ করতে এলে এই আশাবাদ জানান রাষ্ট্রপতি। আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে মোদী বলেন,
বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে ভারত সবসময়ই পাশে থাকবে। বঙ্গবন্ধুকে গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করায় ভারত সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান, ঢাকা নয়াদিল্লি দ্বিপাক্ষিক বৈঠকে সীমান্তে একজন বাংলাদেশীয় যাতে মারা না যান সেটি নিশ্চিত করার জোরালো তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে ব্যবসা বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ। অভিন্ন নদ নদীর পানির ন্যায্য হিসাব দ্রুত বাস্তবায়নেও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। সামিয়া রহমান প্রিমার রিপোর্ট। বাংলাদেশ ভারতের বিগত 5 দশকের সম্পর্কের ভিত্তিতেই ভবিষ্যৎ নির্ধারণে বাংলাদেশ সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটির সরকার প্রধানের 2 দিনের এই ব্যস্ত কর্মসূচি নিয়ে পৃথক সংবাদ সম্মেলন করে ঢাকায় ভারতীয় হাইকমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়। নরেন্দ্র মোদীর এই সফরে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক যোগাযোগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্ব দিয়েছে ঢাকা। এ নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব জানান, আন্তর্দেশীয় যোগাযোগে আগ্রহ রয়েছে নয়াদিল্লির। একই সাথে জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য হিসেবে রোহিঙ্গা সংকট সমাধানে গঠনমূলক পদক্ষেপ নেবে ভারত। We already have some established transit routes. There are proposals for other routes which we are examining. So this is an active area of ongoing discussion, and I think and ongoing cooperation. The Prime Minister said a very interesting phrase. He said, "Nayi urja, nayi gati." New energy, new pathways. পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারত মিয়ানমার থাইল্যান্ড প্রকল্পে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। সীমান্ত হত্যা বন্ধে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। যে বর্ডারে কিলিং সেটা তুলে ধরেছেন জোর করে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী তখন উত্তরে বলেছেন, অ্যাভয়েড করার একটি পথ উনি মনে করে যে বর্ডার এলাকাতে হাট তৈরি করা, অনেকগুলো যদি বাজার তৈরি করে দেওয়া হয় তাহলে ওনার ধারণা যে এগুলো কি হতে পারে। তিস্তা চুক্তি নিয়ে আগের অবস্থানে রয়েছে ভারত। অভিন্ন 6টি নদীর পানি ভাগাভাগি দ্রুত চূড়ান্ত করতে পানি সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে 2 দেশ। সামিয়া রহমান প্রিমা, চ্যানেল আই, ঢাকা। দেশে করোনা ভাইরাসে প্রায় 3.5 মাস পর 24 ঘন্টায় সর্বোচ্চ 39 জনের মৃত্যু হয়েছে। 9 মাস পর রোগী শনাক্তের উচ্চ হারের ধারাও অব্যাহত রয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সরকারের স্বাস্থ্য সংশ্লিষ্টরা। এবারে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রাতে আনন্দ আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার কাজে অংশ নিতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান বক্তারা। পরাগাজিমের রিপোর্ট। হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর ছিল শিমুল মুস্তাফার কণ্ঠে কবিতা, আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজে মিশেছিল এই ধ্রুব মাঠের সবুজে। বিজয়ের গানের সাথে শিশু কিশোরদের অংশগ্রহণের নাচ, ছিল আতশবাজির মুগ্ধতা। আনন্দ আয়োজনে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। আমরা আমাদের স্বাধীনতার, আমাদের মুক্তিযুদ্ধের সব চেতনাকে ভুলে গিয়েছিলাম, আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। আমাদেরকে যে উল্টো পথে স্বাধীনতা বিরোধীরা, ৭১-এর পরাজিত অপশক্তি এই দেশের ক্ষমতায় জগদ্দল পাথরের মতো আমাদের দেশের মানুষের বুকের ওপরে চেপে বসেছিল। শেখ হাসিনা ৭৫-এর পর ২১ বছর পর দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে আমাদেরকে আবার স্বাধীনতার সেই মুক্তিযুদ্ধের চেতনার ধারায় আমাদেরকে নিয়ে এসেছেন। সভাপতির বক্তব্যে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, রাজধানীর নাগরিক সেবার মান বাড়াতে নেওয়া হচ্ছে নতুন নতুন উদ্যোগ। একজন নগর পিতা না হয়ে নগর সেবক হিসেবে বলতে পারি, যে কোনো সময় আপনাদের যে কোনো সমস্যা, আমরা একটা অ্যাপস করেছি, অ্যাপস এর নাম হচ্ছে নগর অ্যাপস। নগর অ্যাপস এর মাধ্যমে এই যে ডিজিটাল বাংলাদেশ, এটার সুযোগ সিটি কর্পোরেশন নিয়েছি, আপনারাও নেন। আপনাদের যে কোনো সমস্যা
এই সবার ঢাকা অ্যাপসের মধ্যে আপনারা লিপিবদ্ধ করবেন। 72 ঘন্টার মধ্যে আপনাদের প্রবলেম সলভ হবে, সেই ওয়াদা আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই অনুষ্ঠান চলে মধ্যরাত পর্যন্ত। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। স্বাধীনতার পর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দৌড়ে যেসব মানুষ সামিল হয়েছেন তার মধ্যে হাতে গোনা কয়েকজন বিদেশি রয়েছে বিস্ময়কর অবদান। তাদেরই একজন ব্রিটিশ নাগরিক হিউ ব্রামার। বাংলাদেশের মাটির গভীরে ঢুকে এক আশ্চর্য শক্তি আবিষ্কার করেছিলেন তিনি। আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAOর অ্যাসাইনমেন্ট নিয়ে 1961 সালে পূর্ব পাকিস্তান আসেন ব্রিটিশ নাগরিক হিউ ব্রামার। তখন থেকেই এই বাংলার মাটি ও প্রকৃতির প্রেমে পড়ে যান ব্রামার। এই প্রেম শুধুমাত্র আবেগ আচ্ছন্ন থাকার প্রেম নয়, তার প্রেম ছিল এদেশের মৃত্তিকা সম্পদ নিয়ে বহুমুখী গবেষণার। এই মৃত্তিকার মধ্যে যে অপরিমেয় শক্তি এবং সম্পদ লুকিয়ে আছে, একে জানবার এবং বুঝবার আছে। এটা এখন পর্যন্ত তেমন কোনো বড় ধরনের কোনো সার্ভে হয় নাই। কাজেই FAOর সহায়তায় তিনি সয়েল রিসোর্সেস সার্ভে বা সয়েল সার্ভে, এটা কিন্তু উনি এই কাজটা করলেন। এটা একটা বিশাল কাজ। কার মাধ্যমে? আজকের যেটা আমাদের মৃত্তিকা সম্পদ অধিদপ্তর, এটার মাধ্যমে উনি। স্বাধীন বাংলাদেশে নিজে থেকেই নিজের দায়িত্ব বাড়িয়ে নেন হিউ ব্রামার। এদেশের ভূপ্রকৃতির বহুমুখী রহস্য উন্মোচনে লেগে থাকেন মাটি কামড়ে, যা পৃথিবীর অনেক গবেষকদের কাছে এক অনন্য দৃষ্টান্ত। His 60 years of working in and for Bangladesh with Bangladeshi colleagues and recording his vast knowledge of Bangladesh in 10 books and many articles might well be called a life married with Bangladesh and its people. Bangladesh started thinking about the Bangladesh Delta Plan. You helped me a lot with his critical reflections and sharing his immense knowledge about the country. I'm forever grateful to you, Bramer. বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে ব্রামারের জীবনের সবচেয়ে বড় কাজগুলো নিয়ে UPL থেকে প্রকাশিত হয় 10টি গ্রন্থ। আমার মনে হয় যে হিউ ব্রামারকে সত্যিকার ভাবে সম্মান দেয়া বা ওনার কাজকে স্বীকৃতি দেওয়ার জায়গাটা সেখানেই এটা সফল হবে, যে এই কাজগুলো যে উনি যেই বক্তব্যগুলো উনি দিয়েছেন সেই বা যেই পদ্ধতিতে উনি গবেষণা করেছেন সেই পদ্ধতির জায়গাতে যাতে এক ধরনের ওরিয়েন্টেশন হয় ছেলে মেয়েদের, কারণ সামনে আমাদের আরো প্রয়োজন হবে এই ধরনের গবেষণা করার। এই মাটির জন্য নিরন্তর ভূমিকা রাখা ব্রামারকে শ্রদ্ধায় স্মরণ করেন কৃষিমন্ত্রীও। সয়েল তো হলো মিডিয়া, সেখানে তো সকল ফসল হয়। কাজে মাটির গুণাবলী নিয়ে তিনি ব্যাপক গবেষণা করেছেন, অনেক তথ্য উপাত্ত তিনি দিয়েছেন, টেম্পারেচারের দীর্ঘদিনের ডাটা নিয়েছেন, হিউমিডিটি ময়েশ্চারের ডাটা নিয়েছেন, জমির বিভিন্ন এলিমেন্ট সেগুলো কেমন আছে সেগুলোর ডাটা সংগ্রহ করেছেন। এই সকল কর্মকাণ্ডে ব্রেমার অনেক ভূমিকা রেখেছেন, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। শাইখ সিরাজ, চ্যানেল আই। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অথরিটির বিভিন্ন স্বীকৃতি অর্জন করায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের যুক্তরাষ্ট্রের ক্যাটাগরি 1-এ উন্নতি হওয়ার সময়ের ব্যাপার মাত্র। আর ক্যাটাগরি 1-এ উন্নতি হলে নিউ ইয়র্ক সহ বিশ্বের বিভিন্ন শহরে বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট চালানো সম্ভব হবে। শকুর মালিতের রিপোর্ট। স্বাধীনতার 50 বছরে দেশের অনেক ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি অভূতপূর্ব সাফল্য এসেছে বেসামরিক বিমান চলাচল খাতে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ যখন উদযাপিত হচ্ছে, তখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির অর্জন দেশকে করেছে সম্মানিত। সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য যা যা করার দরকার বাস্তবমুখী পদক্ষেপ নিয়ে আমরা চেষ্টা করছি, যাতে নাকি বিভিন্ন স্ট্যান্ডার্ড প্র্যাকটিসেস যেগুলো আছে এগুলো যেন আমরা করতে পারি। এখন আমরা কাজ করতেছি হলো মেনলি আপনার USA-তে যাওয়ার ব্যাপারে। কোভিডের কারণে আমরা এই যে অ্যাসেসমেন্ট যে প্রক্রিয়াটা এটা সম্পাদন করতে পারি না দেখে একটু পিছিয়ে আছি। এটা হয়ে গেলে হবে কি, আমাদের যে কানেক্টিভিটি উইথ ইউনাইটেড স্টেটস এটা আমাদের চালু করতে পারবো, আমরা নিউ ইয়র্কে ফ্লাইট পুনঃচালু করতে পারবো। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের বেশ কয়েকজন কর্মকর্তা এভিয়েশন বিশেষজ্ঞ হিসেবে এরই মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছেন, যারা পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষজ্ঞ হিসেবে
পরামর্শকের কাজ করছেন। তাদের ক্যাপাসিটি আছে যে দেশের সিভিল এভিয়েশন লাইসেন্সিং অথবা অন্যান্য যেসব ইভ্যালুয়েশন করা হয় ওই ক্ষেত্রে তারা এখান থেকে যে অন্যান্য দেশে তাদের ওই কাজগুলো করতে পারবে, ওই দক্ষতা তারা অর্জন করেছে। তো এরকম আমাদের প্রায় গোটা, আমি বলবো যে গোটা 10 জন কর্মকর্তা আছে। তো বিশেষ করে রিসেন্টলি একজন হয়েছে শফিউল আজম নামে, যে নাকি ইন্টারন্যাশনাল অডিটর হিসেবে স্বীকৃতি পেয়েছে। তা আমরা এই ধরনের আরও বেশি কর্মকর্তা তৈরি করার জন্য সামনের দিকে আমরা ব্যবস্থা নিতে থাকবো সিভিল এভিয়েশনের পক্ষ থেকে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে এই অঞ্চলের এভিয়েশন হাব বাস্তবায়নের জন্য অবকাঠামো উন্নয়নের পাশাপাশি জ্ঞানভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন আদিল আহমেদ শান, যাচ্ছি তার কাছে। শান। ধন্যবাদ হাসি, ধন্যবাদ সামি আমাকে আই স্পোর্টসের সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও স্বাগত আই স্পোর্টসে। আর শুরুতেই নেপালে অনুষ্ঠিত 3 নেশনস কাপ ফুটবলের খবর। 3 নেশনস কাপ ফুটবলের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। দুই দলের লিগ লড়াইটি গোল শূন্য ড্র হওয়ায় টুর্নামেন্টের তৃতীয় দল কিরগিজস্তানের বিদায় নিশ্চিত হয়। কাঠমান্ডু থেকে রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। আগেই ফাইনাল নিশ্চিত, তাই এই ম্যাচটা ছিল পরীক্ষা নিরীক্ষার। কোচ আগেই জানিয়েছিলেন স্কোয়াডের তরুণদের দেখে নেবেন, তাই হয়েছে 10 রথে নামলো একেবারে ফ্রেশ একটা বাংলাদেশ একাদশ। স্কোয়াডের 23 ফুটবলারের মধ্যে 22 জনকেই 2 ম্যাচে সুযোগ দিয়েছেন জেমি ডে। প্রথমার্ধে কিছুটা আধিপত্য দেখিয়েছেন জামাল সুফিলরা, সুযোগও এসেছিল, তবে গোল হয়নি। দ্বিতীয়ার্ধে পুরোটাই নেপালিদের আধিপত্য। এক্ষেত্রে কিছুটা প্রশংসা পেতেই পারে বাংলাদেশ ডিফেন্স। একাধিক বিপদ থেকে দলকে রক্ষা করেছেন হাসান সোহাগরাই। অপেক্ষাকৃত তরুণদের নিয়ে নেপালের মাঠে নেপালকে আটকানো গেছে, সাথে আনবিটেন রেকর্ডটাও ধরে রাখা গেছে। ফাইনালে তাই নতুন গেম প্ল্যান তৈরি করবেন জেমি। এই ম্যাচটি পরীক্ষা নিরীক্ষার ম্যাচ হলেও ফাইনালে সেই সুযোগ নেই। ট্রফি জিততে হলে গোল করতেই হবে। অবশ্যই সম্ভাব্য সেরা দলই খেলবে ফাইনালে। আশা করি ভালো কিছুই হবে। সোমবার দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ নেপাল ফাইনাল ম্যাচ। টুর্নামেন্টের 3টা ম্যাচ শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত গোলের দেখা নেই। যে একমাত্র গোলটি হয়েছে সেটিও আত্মঘাতী, আর সেই গোলটি বাংলাদেশকে তুলে দিয়েছে এই টুর্নামেন্টের ফাইনালে। 29 মার্চ হোস্ট নেপালের বিপক্ষে ম্যাচ জিততে হলে বাংলাদেশকে গোল করতে হবে। সেই কাঙ্ক্ষিত গোলের অপেক্ষায় বাংলাদেশের অগণিত ফুটবল ভক্ত। আরিফ চৌধুরী, চ্যানেল আই, কাঠমান্ডু, নেপাল। এবারে টাইগারদের আপডেট। ওয়ানডের পর নিউজিল্যান্ডের মাটিতে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হচ্ছে রোববার সকালে। ওয়ানডের ব্যর্থতার পর টি-20 সিরিজের আগে আরও একবার ভুল সূত্রে মাঠে নেমে সেরা পারফরমেন্সের প্রতিশ্রুতি বাংলাদেশ ক্রিকেট দলের। টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ কিউই কন্ডিশনে ব্যাটিং ইউনিটকে বাড়তি দায়িত্ব নেওয়ার পাশাপাশি ফিল্ডিংয়ে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। ম্যাচটি শুরু হবে সকাল 7টায়। দর্শক, এই ছিল আজকে আই স্পোর্টসে। আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছি সামিরের কাছে। শান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি অশোক লিরান্ডি ফাদটোস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে মিয়ানমারে বিক্ষোভকারীদের উপর স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপন করেছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন। সে সময় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শুভেচ্ছা জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, প্রিন্স চার্লস এবং কূটনীতিবিদরা। তারা বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন। ফজলুল হক এর তোলা ছবিতে শাহ এমি হোসেনের রিপোর্ট।
বাংলাদেশ দূতাবাস বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন করেন। দিনের শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। স্মৃতিসৌধের প্রতিকৃতিতে আইদা মোনা তাসনিম সহকর্মীদের সাথে নিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও প্রিন্স চার্লস সহ বিশিষ্ট কূটনৈতিক ব্যক্তিবর্গ। I want to congratulate the people of Bangladesh on your 50th anniversary, and it's amazing to reflect on how much your nation has achieved since the circumstance of its birth. Many British Bangladeshis who contribute so much to the National Health Service here in the United Kingdom. স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও যুক্তরাজ্যের 50 বছরের কূটনৈতিক সম্পর্ক শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রায় 3 শতাধিক কূটনৈতিক ব্যক্তিবর্গ ওয়েবিনারের মাধ্যমে অংশ নেন। রুনা লায়লা, শাকিলা জাফর, শম্পা রেজা ও ব্রিটিশ বাংলাদেশি শিল্পীরা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। বাংলাদেশ থেকে নৃত্যে অংশ নেয় সাদিয়া ইসলাম মৌ। স্বাধীনতার এই যে একটা মহেন্দ্রক্ষণ, স্বাধীনতা, মুজিব শতবর্ষ এবং বাংলাদেশ যুক্তরাজ্য, যেটাকে আমরা ব্রিট বাংলা বন্ধন হ্যাশট্যাগ করেছি, সেখানে হাইকমিশনার হিসেবে আপনাদেরকে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিকে সার্ভিস দিতে পেরে, আমি তাদের সেবা করতে পেরে আমি অত্যন্ত গর্বিত বোধ করছি। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে যারা ওয়েবিনারে অংশ নিয়েছিলেন, বিশেষ করে বিদেশি কূটনৈতিক ব্যক্তিবর্গরা বাংলাদেশের এই উন্নয়নে ভীষণভাবে অবাক হয়েছিলেন। বাংলাদেশ হাইকমিশন থেকে শাহ এমএসআই, চ্যানেল আই, লন্ডন। এবারে বইমেলা 2021। করোনা পরিস্থিতিতে চলা অমর একুশে বইমেলার 10ম দিন আজ। তারপরও পরিকল্পনা মাফিক মেলায় প্রতিদিনই নতুন বই আনছেন প্রকাশকরা। রোকসানা আমিনের রিপোর্ট। ভাষার মাসকে কেন্দ্র করে প্রতি বছর ফেব্রুয়ারিতে পাঠক লেখকের উৎসব জমে অমর একুশে গ্রন্থমেলায়। তবে করোনা মহামারীর কারণে এবছর সবকিছুই ভিন্ন। বইমেলাও পড়েছে সেই আঁচ। আমাদের যে পরিকল্পনা ছিল বই প্রকাশ করার, এবছর প্রতিটা বই আমরা প্রকাশ করেছি, কিন্তু আমাদের যেহেতু গত বছর মেলা শেষ হওয়ার পরে করোনা পরিস্থিতি ছিল, এই বছর প্রিপারেশনটা একটু কম ছিল আমাদের, যে কম বই প্রকাশ করবো আমরা করোনা পরিস্থিতি দেখে। এই পর্যন্ত আমরা প্রায় 30টির মতো বই প্রকাশ করেছি। গত শুক্রবার থেকে আমাদের মেলাটা অনেক জাঁকজমক হবে আমরা আশা করেছিলাম, কিন্তু গতকালকের পরিস্থিতি, দেশের সার্বিক পরিস্থিতির কারণে অনেকটাই আশানুরূপ আমাদের বিঘ্ন ঘটছে। একেবারেই বিক্রির হারটা অনেক কম। এবার চৈত্রের খরতাপে মেলায় পাঠক সমাগম তুলনামূলক কম। তারপরও সরকারি ছুটির দিন থাকায় প্রাণের মেলায় অনেকেই এসেছেন পছন্দের লেখকের বই সংগ্রহ করতে। বইমেলাতে প্রথম আসছি, একটু ফ্রি টাইম বের করে আজকে আসলাম, কারণ বইমেলা খোলার পর থেকে আসিনি। করোনা তো বুঝছেনই স্প্রেড করতেছে, এই কারণে এই টাইমটা একটু ফ্রি থাকে, এই কারণে আর কি এসে পড়ছি। জীবনানন্দ দাশ, বঙ্কিমচন্দ্র এগুলো কেনার প্ল্যান আছে আপাতত। মেলায় কিশোর তরুণ পাঠকরা খুঁজছেন বিজ্ঞান ভিত্তিক বই। সায়েন্স ফিকশন বেশি পড়া হয়, সায়েন্টিফিক বইগুলো আর কি খোঁজার জন্য আমি আসছি। জাফর ইকবালের, আহসান হাবিব অথবা এদের নতুন বইগুলি চেক করব। বই অলরেডি অনেকগুলো কিনছি, আরো কিনবো। তবে প্রকাশক বিক্রেতারা আশা করছেন মেলার তৃতীয় সপ্তাহ থেকে পাঠক সমাগম বাড়বে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। সামরিক জান্তার সশস্ত্র বাহিনী দিবস উদযাপনের মধ্যেই মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত 93 বিক্ষোভকারী নিহত হয়েছে। শনিবার ইয়াঙ্গুন, মান্দালয় সহ বিভিন্ন শহরে হুমকি উপেক্ষা করে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনী গুলি ছুটলে হতাহতের ঘটনা ঘটে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানী নেপিদোতে সামরিক কুচকাওয়াজে দেয়া ভাষণে গণতন্ত্র সুরক্ষার প্রতিশ্রুতির পাশাপাশি আবারও দ্রুত নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানমার সেনাপ্রধান জেনারেল মিন অং লেং। সহিংসতা বন্ধে জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেনা সরকারের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কানাডার প্রবাসীরা মেতেছিল মিলন মেলায়। হৃদয় বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন অব ক্যালগারির আয়োজনে আলবার্টার ক্যালগারিতে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশ হাইকমিশন অটোয়ার উদ্যোগে আয়োজন করা হয় সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। অন্য মেলা কানাডার উদ্যোগে টরন্টো সিটি মেয়র জন টরি ও তার দপ্তরের সহযোগিতায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে লাল সবুজের পতাকা ওড়ানো হয়। কানাডার ভ্যানকুভার সহ অন্যান্য সিটিতেও স্বাধীনতা দিবস উদযাপিত হয়। এবারে অর্থনীতি সংবাদ। সামাজিক ও পারিবারিকভাবে নিজেদের অবস্থান দৃঢ় করতে নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা খুবই জরুরি বলে মনে করেন বিশিষ্টজনেরা। নারীর ক্ষমতায়ন এবং শিশুর বিকাশ শোভন সমাজের সন্ধানে বিষয়ক ওয়েবিনার ভার্চুয়াল আলোচনায় সমাজ ও রাষ্ট্রের যে কোনো খাতেই নারীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেও যথাযথ মূল্যায়িত না হওয়ার অভিযোগ করা হয়। ইকোনমিক ফোরামের ভার্চুয়াল আলোচনায় অংশ নেন নিজেরা করির সমন্বয়কারী খুশি কবির, জাতীয় মহিলা আইনজীবীর সভাপতি অ্যাডভোকেট সালমা আলী, প্রাক্তন সচিব সেরিনা আফরোজ এবং অন্যরা। এবারে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে করোনা মহামারীতে নিম্ন আয়ের মানুষের জন্য 20,000 মাস্ক বিতরণ করেছেন পিস ফোরামের চেয়ারম্যান, বঙ্গবন্ধু গবেষক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সরওয়ার ওয়াদুদ চৌধুরী। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের জন্য সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর হাতে 6,000 মাস্ক তুলে দেওয়া হয়। সে সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদ আলম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম আর্মস পুলিশ ব্যাটালিয়নের জন্য সিনিয়র সহকারী পুলিশ সুপার রতন কুমার দাশগুপ্তের হাতে 5,000, চট্টগ্রাম বন্দর শ্রমিক ও রেল শ্রমিকদের মাঝে 10,000 মাস্ক বিতরণ করা হয়। এবারে পূবালী ব্যাংক কৃষি সংবাদ। ভোলার চরাঞ্চলে বিষমুক্ত ফসল আবাদ শুরু হয়েছে। কীটনাশকের মাত্রা কমিয়ে সবজিতে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করছেন কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। হবিগঞ্জের নবীগঞ্জে এরাবরাক নদীর খনন কাজ শুরু হয়েছে। 4.5 কোটি টাকা ব্যয়ে প্রায় 6 কিলোমিটার নদী খনন করা হবে। তবে একটি চক্র নিজেদের স্বার্থহানির শঙ্কায় প্রকল্প নস্যাতে চেষ্টা করছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বিক্রির দ্বারপ্রান্তে পৌঁছেছে ভারতের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়া। অব্যাহত হবে বিপুল পরিমাণ লোকসান গোনা এয়ারলাইন্সটি বিক্রিতে শিগগিরই দরপত্র আহ্বান করবে নরেন্দ্র মোদীর সরকার। দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী এ তথ্য জানিয়েছেন। দরপত্র চাওয়ার 64 দিনের মধ্যে অফার আসবে বলে আশা করা হচ্ছে। পুরো প্রক্রিয়াটি মে কিংবা জুনের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর সিদ্ধান্ত নেওয়া এবং উড়োজাহাজ সংস্থাটি হস্তান্তর করার কাজ। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি অশোক লিলান্ডি ফাদারটস বিরতি। আর বিরতির পর্যায়ে থাকছে এরপর চ্যানেল আই সংবাদে আবারও আমন্ত্রণ। পটুয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জেলা কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে লোকজ খেলাধুলা প্রতিযোগিতা। জেলা পরিষদের সহযোগিতায় বিকেলে স্থানীয় পিডিএসএ ময়দানে হাডুডু, দড়ি লাফানো, গোল্লাছুট, মোরগ যুদ্ধ, বৌছি প্রতিযোগিতার আনন্দ উপভোগ করেন দর্শক। জেলা কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও চ্যানেল আই জেলা প্রতিনিধি এনায়েতুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন। বিশেষ অতিথি ছিলেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শহীদুল ইসলাম, প্রফেসর এম নুরুল ইসলাম,
অ্যাসোসিয়েশনের বরিশাল বিভাগীয় আহ্বায়ক ও চ্যানেল আই স্টাফ করেসপন্ডেন্ট শাহিন আজমিন। ময়মনসিংহের ত্রিশালের উম্মে কুলসুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম সহ অন্যরা। চিকিৎসা ক্যাম্পে ৪,৫০০ রোগীকে চিকিৎসা ছাড়াও ওষুধ দেওয়া হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা করেছে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপপরিষদ। সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু। উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, সাবেক সিনিয়র সচিব আব্দুস সামাদ, সাবেক সচিব আখতারুজ্জামান ও অন্যরা। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি অশোক লেন রিফাতটস বিরতি। আর বিরতির পর্যায়ে থাকছে করোনায় আক্রান্ত ভারতীয় ব্যাটিং কিংবদন্তি সচিন